আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। এদিকে রোমা বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠালো আমেরিকা। ভারতের উপর ক্ষেপেছে ট্রাম্প, চাপাবে নতুন যুদ্ধ। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারেন ট্রাম্প। আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান। সর্বশেষ জানিয়ে দেব গাজার যুদ্ধবিরতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো, জানাবো বিস্তারিত। আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। আমেরিকা আবার লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরে নিমিথ ক্লাব বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ডোমারের সাথে ক্যারিয়ার এর ইয়ং ওয়ান একটি ট্রেজার ওয়াস্কারের গাইডেড মিসাইল প্রস্তুতের ইউএসএস গেটিসবার্গ এবং দুটি অলরিড বা ক্লাব গাইডেড মিসাইল ট্রেজার রয়েছে। কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএস আব্রাহাম লিঙ্কের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করার পরে সেটি লোহিত সাগরে ডুবে চলে যায়। এর আগে বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এবং রুজগেলেট ও ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর যে বিমান হামলা চালিয়েছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলো মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করলে ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু হয়। এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর হামলা চালায়। তবে ইয়েমেনের পক্ষ থেকেও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর উপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা হয়েছে। এছাড়া ইয়েমেন থেকে ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রোটা বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠালো আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা। স্পেনের একটি নৌঘাঁটি ব্যবহার করা আরেকটি জাহাজের মাধ্যমে ইসরায়েলে 1000 টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। আমেরিকা ভিত্তিক ওয়েবসাইট ইন্টারপ্রেন্ট মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃতি করে এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে থাকতে পারে। স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোনো দেশ ইসরায়েলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়, তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে একটি স্প্যানিশ আইনের অধীন। গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারবে না। এর মধ্যে 5টি অস্ত্রবাহী জাহাজ বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ। অন্যদিকে মার্কিন সরকার ইসরায়েলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় $1800 কোটি অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজা উপত্যকায় 45,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারে ট্রাম্প। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন, কারণ তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ অনিবার্য নয়। আলোচনার পথ খোলা আছে। তবে ব্লিংকেন আলোচনার কথা বললেও মার্কিন পরিস্থিতি বিবেচনায় তিনি এটাও মানছেন, পারমাণবিক অস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে ইরান। সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপর্যস্ত ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা তহবিলের। $1 মিলছে 7,77,000 ইরানি রিয়াল। এছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত এনেছে। দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। সেই সঙ্গে সিরিয়ার ইরানের প্রথম মিত্র বাশার আল আসাদ পতন ঘটেছে বিদ্রোহীরা। এই অবস্থায় সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি, যা বিভিন্ন বার্তা দিচ্ছে, যে কারণে ইরানের সঙ্গে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন ব্লিংকেন। নিউ ইয়র্ক ফরেন রিলেশন কাউন্সিল তিনি বলেছেন, আমি মনে করি না পারমাণবিক অস্ত্র অনিবার্য, তবে যেহেতু তারা প্রতিরক্ষায় বিভিন্ন লাইন হাতিয়েছে, কাজেই নিশ্চিত এ বিষয়ে আরো ভাবনা দেখতে পারেন। আর আমি মনে করি আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও নিজেদের প্রথম মেয়াদে ট্রাম্প সেটি প্রত্যাহার করেন। সেই সঙ্গে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তী সময়েও বাইডেনের সময় যা জারি ছিল। এ ব্যাপারে ব্লিংকেনের মত, কোনো মার্কিন প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন, এককভাবে যা অন্যভাবে আমি নিশ্চিত যে আমাদের প্রশাসন যেমন নীতি ছিল পরবর্তী প্রশাসনও করবে।
আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান। যে কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া ছাড়াই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে ইরান। পতন দেখল ইরান। একসময়ের ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে এগিয়ে আসেনি উপসাগরীয় দেশটি। বিশ্লেষকদের মতে এর পেছনে যে কোনো কারণ, তার জন্য দায়ী বাশার আল আসাদ নিজেই। দীর্ঘ 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেও আসাদ যে টিকেছিলেন তার কৃতিত্বটা অবশ্যই ইরান ও রাশিয়ার। আসাদ রেজিমেন্টকে এককভাবে সবথেকে বেশি সহায়তা দিয়েছে তেহরান, কিন্তু আসাদ সরকারের সুযোগ পেয়ে বিরোধীদের সঙ্গে বসে রাজনৈতিক মীমাংসা যেমন করতে পারেননি, তেমনি ধরে রাখতে পারেননি ঘনিষ্ঠ মিত্র ইরানকেও। ফলে বসে বসে তেহরানের পতন দেখা ছাড়া সহায়তা নিয়ে এগিয়ে আসেনি তেহরান। কিন্তু কেন? এ বিষয়ে গণমাধ্যম ডেইলি সাবা এক নিবন্ধে লিখেছেন। রাজনৈতিক বিশ্লেষক মতবাদ নিবন্ধে তিনি লিখেছেন, আসাদের পতনের সবথেকে স্পষ্ট শিক্ষা হচ্ছে বিদেশি পৃষ্ঠপোষকতার উপর নির্ভর করে এবং সেই সমর্থন এখনো শেষ হবে না। এটা বিশ্বাস করা বড় ভুল। বাশার আল আসাদের ক্ষেত্রে এটা ছিল অনিবার্য এক পরিণতি। আসাদ ইরানের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন। তার মধ্যে এটি আত্মবিশ্বাস জন্মেছিল যে প্রতিরোধের অক্ষরে তিনি একটি অপরিহার্য অংশ। উদাহরণ হিসেবে মাজেদ মনসুর উল্লেখ করেছেন, গেল 13 বছরে সিরিয়াতে 35 থেকে 50 বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ইরান। এটা 2023 সালে ইরানের মোট জিডিপির 5.5 থেকে 12%। নিষেধাজ্ঞায় থাকা একটি দেশের জন্য এটি নিশ্চিত করে বিশাল শুল্ক। এই বিশাল বিনিয়োগ আসাদের মধ্যে তার অপরিবর্তিতা নিয়ে একটা বিভ্রম তৈরি করেছিল বলে দাবি তার। এই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসাদ ভেবেছিলেন তার অবস্থান সুরক্ষিত, যে কারণে ইরানকে উপেক্ষা করে আরব বিশ্বকে নিজেকে পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরু করেছে আসাদ। তিনি ভেবেছিলেন উপসাগরীয় দেশগুলো থেকে সিরিয়ার বিনিয়োগের বন্যা বয়ে যাবে, কিন্তু বিষয়টি বুঝতে পেরে আসাদের উপর থেকে সহায়তার হাত গুটিয়ে নেয় তেহরান। নিবন্ধে দাবি করা হয়, ইরান ও ইসরায়েলের সংঘাতে তেহরানের পক্ষে সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত থাকেন আসাদ। এমনকি সিরিয়ার মাটিতে যখন ইরানের চরমপন্থা কমান্ডারদের হত্যা করা হচ্ছিল, তখন ইরানের দিক থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর দিক থেকে গোয়েন্দা তথ্য ফাঁস হচ্ছে কিনা। কিন্তু তেহরানের সেই উদ্বেগ দূর করতে পারেনি আসাদ। আসাদের ক্ষমতার গ্যারান্টি ছিল তার সেনাবাহিনী, কিন্তু আসাদ তার সেনাদের খুব অল্পই বেতন দিতেন। ফলে টিকে থাকার জন্য ব্যাপক দুর্নীতির উপর নির্ভরশীল হয়ে উঠেছিল সিরিয়ার সেনারা। এটা সেনাবাহিনীকে কার্যত একটি লড়াকু বাহিনীতে পরিণত করতে ব্যর্থ হয় এবং এর পিছনের জন্য পথ তৈরি করে দেয়। ইরানের কৌশলগত মিত্র রাশিয়ার মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারেও আসাদ ক্রমাগত প্রত্যাখ্যান করে গিয়েছিলেন। দেশের মধ্যে বিরোধীদের সঙ্গে এবং বাইরে প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে সমঝোতা করতে না পারার ব্যর্থতা আসাদের পতনের পথ তৈরি করে। প্রকৃতপক্ষে আঙ্কারার সঙ্গে আসাদ যদি সম্পর্ক স্বাভাবিক করতে পারতেন, তাহলে তুরস্কের কৌশলগত সমর্থন এবং অনুমোদন ছাড়া বিরোধীদের পক্ষে আক্রমণ করার অনেক কঠিন হয়ে যেত। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে দোহায় অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি গণমাধ্যম ডেইলি লিঙ্ক হামাসের সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে যুদ্ধবিরতি হবে 42 দিনের। এছাড়াও বন্দী মুক্তির প্রথম ধাপে গাজায় ইসরায়েলি নারী ও বয়স্ক বন্দীদের মুক্তি করা হবে। বিনিময়ে ইসরায়েলি বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে। প্রকাশিত ওই খবরে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা প্রথমে গাজার পূর্ব সীমান্ত দিকে পিছু হটবে, এরপরে পর্যায়ক্রমে তারা পরিপূর্ণভাবে গাজা ছেড়ে চলে যাবে। বিনিময়ে গাজায় বন্দী ইসরায়েলি সৈন্যদেরকে ছেড়ে দেওয়া হবে। ইসরায়েলিদের প্রধান জানিয়েছেন, গাজায় বন্দী 100 ইসরায়েলি সৈন্যকে মুক্ত করার বিষয়ে হামাসকে চাপ দেওয়া হচ্ছে।